নমস্কার, মহানগর টপে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি এশা। মহানগর টপে একেবারে বাছাই করা 4টি নগরের গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি এবং সবার প্রথমে আমরা বাংলার একেবারে কলকাতার দিকে নজর রাখবো। শুধুমাত্র কলকাতা বলা ভুল, একেবারে যে বড় খবর সমগ্র বঙ্গ তথা একেবারে ভারত, সেই সঙ্গে বিশ্ববাসীর জন্য। কেননা সমগ্র বিশ্ব নাড়িয়ে দিয়েছিল আরজি করের একেবারে যেই নির্মম হত্যাকাণ্ড, সেই ঘটনা যার পেরিয়ে গিয়েছে 2 বছর এবং 2 বছর পেরোতেই অবশেষে উড়িষ্যা থেকে গ্রেফতার করা হলো পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় জোর করে নির্যাতিতার দেহ সৎকার করার অভিযোগ ওঠে এই নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে। সোমবার উত্তর 24 পরগনার খড়দহ থানায় এফআইআর দায়ের করেন আরজিকর মৃত চিকিৎসকের ছাত্রীর বাবা এবং সেই এফআইআর এর ভিত্তিতেই এবারে নির্মলকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে প্রকাশ। পুলিশ সূত্রে খবর, নতুন করে এফআইআর দায়েরের পরেই পড়শি রাজ্য উড়িষ্যায় গা ঢাকা দিয়েছিল নির্মল। পুলিশের নজর এড়াতে নতুন সিম কার্ড ব্যবহার করেছিলেন। নতুন সিম কার্ড ব্যবহার করেই ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। গত মঙ্গলবার মোবাইলে টাওয়ার লোকেশন ধরে নির্মলের গতিবিধি সম্পর্কে অবগতি হয় পুলিশ এবং সেই মতো আজ সকাল 9টা নাগাদ পুরী লাগোয়া একটি হোটেলে হানা দেয় পুলিশ। হোটেল থেকে পাকড়াও করা হয় নির্মলকে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। পানিহাটির ছবি দেখানো হচ্ছে, যেখানে কিন্তু ইতিমধ্যেই কার্যত গ্রেফতার করা হলো প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে এবং পানিহাটিতে ইতিমধ্যেই খুশির একেবারে রব। আরজি করের মামলা সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, বিভিন্ন জায়গায় প্রতিবাদে গর্জে উঠেছিল আম জনতা। সেই সঙ্গে কিন্তু এবারে কার্যত 2 বছর পেরোতে না পেরোতে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। ইতিমধ্যেই পানিহাটিতে খুশির রব, চারিদিকে আবির খেলা চলছে, মিষ্টিমুখ করানোর পর্ব চলছে বলে কিন্তু আমরা খবর পাচ্ছি। জানবো এ বিষয়ে আরো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে আমাদের বিশেষ সংবাদদাতা রণজয় মুখোপাধ্যায়। রণজয়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে 2 বছর পেরিয়ে গিয়েছে, 2 বছর পেরোতেই কার্যত গ্রেফতার প্রাক্তন তৃণমূলের এই বিধায়ক। ইতিমধ্যে ঠিক পানিহাটির কি ছবি এবং আরো কি কি তথ্য উঠে আসছে? দেখো, আরজিকর মামলা ঠিক 2 বছর সবে সম্পন্ন হয়েছে। 9 অগস্ট অভয়ার মৃত্যু হয়েছিল। আরজিকরে কর্তব্যরত চিকিৎসক ছিলেন এবং সেই রাতেই তিনি যখন ডিউটি করছিলেন তাকে ধর্ষণ করে হত্যা করা হয়, খুন করা হয়। এবং তারপরে যে ছবিটা সামনে এসেছে যে একজন দোষী সাব্যস্ত হয়েছে এবং তার ফাঁসির নির্দেশ হয়েছে, কিন্তু সেটাতেই সন্তুষ্ট নয় অভয়ার মা, বাবা, তার পরিবার। এবং তারপরে যখন সরকার বদল হয়েছে, 2026 সালে নতুন সরকার হয়েছে এবং আমরা যেটা দেখলাম, 9 অগস্ট পানিহাটিতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক 2 বছর পূর্তিতে, যেখানে পানিহাটির লোকসংস্কৃতি ভবনে অভয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছিল। সেই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকে শুভেন্দু অধিকারী অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বলেছিলেন, অভয়াকে আমি ভুলছি না এবং আমার লিমিটেশনস এর মধ্যে যা থাকবে তাই আমি করব। এবং তৎক্ষণাৎ ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে তিনি নির্দেশ দিয়েছিলেন, যেহেতু সিবিআই মামলা করছে, সেই সিবিআই মামলায় ঢোকা সম্ভব নয়, তাহলে অন্য কি অল্টারনেটিভ ওয়ে রয়েছে। সেই অল্টারনেটিভ ওয়ে জানিয়েছিলেন সিপিকে, যে পানিহাটি শ্মশানে অভয়ার দেহ তড়িঘড়ি করে যে দাহ করা হয়েছে, পরিবার সেখানে উপস্থিত থাকার আগেই তাদের প্রয়োজনীয় সইও ছিল না পরিবারের তরফে, এমনকি সেখানে সব দেহ দাহ করবার জন্য যে অর্থের প্রয়োজন হয় সেটাও পরিবার থেকে নেওয়া হয়নি। এবং সেই অভিযোগ ছিল এলাকার বিধায়ক, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। এই 3 জন জনপ্রতিনিধি ঘটনাস্থলে ছিলেন এবং তাদের উপস্থিতিতেই অভয়ার দেহ তড়িঘড়ি করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই মর্মেই এফআইআর দায়ের করবার প্রস্তুতির কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন। পরিবারের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছিল এবং তারপরে আমরা দেখলাম, তারপরেই এফআইআর করলেন অভয়ার বাবা। তিনি খড়দা থানায় এফআইআর করলেন এবং তার 4 দিনের মধ্যে গ্রেফতার হলো প্রাক্তন
প্রাক্তন পানিহাটির বিধায়ক এবং প্রাক্তন সরকারের যিনি চিফ হুইপ ছিলেন রাজ্য সরকারের নির্মল ঘোষ, তিনি ভুবনেশ্বর থেকে গ্রেফতার হলেন। এবং যেটা বলার কথা যে এর আগে তার পুত্র তীর্থঙ্কর ঘোষ, তিনিও পানিহাটি পুরসভার তিনি সিআইসি ছিলেন, কাউন্সিলর ছিলেন এবং তিনি গ্রেফতার হয়েছেন। এবং তারপরেই থেকেই যে অবস্থাটা আমরা দেখতে পাই যে নির্মল ঘোষ তাকে পানিহাটির বাড়িতে দেখা যায়নি। এমত অবস্থায় বিজেপির তরফ থেকে নির্মল ঘোষের পানিহাটির বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে। 24 ঘন্টা আগেও পানিহাটির বিজেপি নেতৃত্বর তরফ থেকে নির্মল ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন হয়েছে এবং তারপরে আজকে গ্রেপ্তার। নির্মল ঘোষ পানিহাটির বাড়িতে ছিলেন না, তিনি গা ঢাকা দিয়েছিলেন, তিনি সিম পাল্টেছিলেন, তার সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। কিন্তু সূত্রের খবর যেটা, প্রশাসনিক সূত্রের খবর যেটা, মুখ্যমন্ত্রীর অভয় বাণী যেটা ছিল পানিহাটিতে অভয়ার শোক জ্ঞাপনের সময় পরিবারের পাশে থাকার যে প্রতিশ্রুতি ছিল এবং এফআইআর এর যে নির্দেশ ছিল, তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছিল পুলিশ প্রশাসন। নির্মল ঘোষের সমস্ত গতিবিধি সহ বিভিন্ন বিষয় তারা নজরদারিতে রাখছিল এবং অবশেষে আজকে ভুবনেশ্বর থেকে তাকে গ্রেফতার করা হয়, গাড়িতে করে তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। একদমই একদমই ঠিক, এই খবরের দিকে আমাদের নজর রয়েছে। এবং সেই সঙ্গে আরো একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেহেতু একেবারে পানিহাটির মেয়ের এই একেবারে নির্মম পরিণতি, এবং পানিহাটিতে কিন্তু আজ কোথাও না কোথাও একটু খুশির একেবারে, যেহেতু ন্যায় পাওয়া যাচ্ছে ধীরে ধীরে, সেই দিকে দাঁড়িয়ে কিন্তু মিষ্টি মুখ করানো হচ্ছে। সেই বিষয়ে ঠিক কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, পানিহাটির যারা বিজেপি কর্মী, যারা নেতৃত্ব সমর্থক, আমি তোমাকে বললাম গতকালও পানিহাটিতে নির্মল ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন হয়েছে, এর আগেও হয়েছিল। রীতিমতো মঞ্চ বেঁধে পানিহাটি প্রদেশ যে বিজেপি নেতৃত্ব তারা মঞ্চ বেঁধে নির্মল ঘোষের বাড়ির সামনে, একদম রেল যে লাইন রয়েছে সেই রেল লাইনের পাড়েই হচ্ছে নির্মল ঘোষের বাড়ি, এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন হয়েছে, মঞ্চ বেঁধে প্রতিবাদ কর্মসূচি হয়েছে, বক্তব্য হয়েছে। এবং আজকে খুব স্বাভাবিকভাবেই নির্মল ঘোষের গ্রেপ্তারি পানিহাটির বিজেপি নেতৃত্ব তারা চাইছিল। এবং কবে গ্রেফতার হবেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, সেরকম দাবি কিন্তু পানিহাটির যারা বিজেপি কর্মী সমর্থক তাদের তরফ থেকে ছিল। এবং আজকে নির্মল ঘোষের গ্রেপ্তারের পরেই কিন্তু এই খবর যখন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়, তারপর থেকে পানিহাটি প্রদেশ বিজেপি নেতৃত্ব তারা যার পর্যায় স্বস্তিতে, যার পর্যায় খুশি। এই প্রসঙ্গে সজল ঘোষ তিনিও ওয়েলকাম করেছেন, এই গ্রেপ্তারিকে ওয়েলকাম করেছেন বিধায়ক সজল ঘোষ। তিনি বলেছেন যে এই কেসের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। নির্মল ঘোষের কিন্তু আরো অনেক রকমের বিষয় রয়েছে, অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেগুলো যদি অ্যাটাচ করা হয় তাহলে সেটা ভালো হয়, সজল ঘোষ বলেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ জানিয়েছেন এই মামলা তো আজকের নয়, আজকে নতুন করে মামলা করা হয়েছে, শ্মশান কেন্দ্রিক ভাবে মামলাকে সাজানো হয়েছে, কিন্তু এই মামলা তো দীর্ঘ সময় ধরে 2 বছর ধরে চলছে। সিবিআই এই মামলা করছে এবং সেই জায়গা থেকে সিবিআই যখন মামলা করছে তখন তো পানিহাটির বিধায়কের তিনিও তো আতশ কাছের তলাই ছিল, তাহলে তারা কি সেরকম কোনো কিছু দেখেননি যে বিধায়ককে গ্রেফতার করার মতো? তাহলে আজকের এই যে অ্যারেস্ট, নতুন করে মামলা দায়ের হলো খড়দা থানায়, শ্মশান কেন্দ্রিক এফআইআর হলো এবং তারপরে তার 4 দিনের মাথায় গ্রেফতার করা হলো। তিনি বলছেন যে আমি বা আমার দলের তরফ থেকে ডিফেন্ড না করলেও সিবিআই এর সময় গ্রেফতার হলেন না, আজকে তিনি গ্রেফতার হলেন নতুন করে মামলা দায়ের করে। মন্তব্যের কথা বলছো, আমরা একবার শুনে নিই, তুমি সঙ্গে রাখো। কুণাল ঘোষ কি বলেছেন আমরা শুনে নেব। এই যে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার হয়েছে, এই গ্রেফতারের যে লিগাল দিক, মেরিট, কন্টেন্ট, এর উপর কোনো মন্তব্য করব না। অভয় মামলায় এই দাহ ব্যাপারটা নিয়ে আবার তদন্ত হবে, এটা মুখ্যমন্ত্রী বলেছিলেন শুনেছি, এবং সম্ভবত সেই বিষয়ে তাকে গ্রেফতার করা হয়েছে, তাদের ব্যাপার। বাট এই যে একবার পুলিশের কাছ থেকে চলে যাওয়া সিবিআই এর কাছে, আবার সিবিআই পুলিশের কাছে চলে এলো, তারপর আবার এনাদের সুবিধা মতো আরেকটা এফআইআর হচ্ছে, আবার পুলিশ করছে, এটা পরিষ্কার একটা রাজনৈতিক ন্যারেটিভ তারা যেটা তৈরি করেছিলেন রাজনৈতিক টার্গেট করে। তাই নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? আবার অন্যদিকটা দেখতে হবে, অনেক সময় পাড়া প্রতিবেশীদের কাছে কোনো বিপজ্জনক ঘটনা ঘটলে, কোনো পরিবারের বিপজ্জনক ঘটনা ঘটলে জনপ্রতিনিধি বা প্রতিবেশীদের সাহায্য করতে অনেক সময় এগিয়ে আসতে হয়। এখন সেই সাহায্য করার পরিণামে যদি পরে সেটা অপবাদ, কলঙ্ক, অপরাধ হয়ে ফিরে আসে, তো তাহলে তো লোকে এবার পাড়া প্রতিবেশীকে সাহায্য করার আগে দুবার ভেবে দেখবে। আমি নির্মল ঘোষকে কোনো সাপোর্ট করবো না। যদি প্রথমেই সিবিআই আসার পর সিবিআই অ্যারেস্ট করে দিত, তথ্য প্রমাণ থাকতো, তাহলে একরকম হতো।
সিবিআই এতদিনে অ্যারেস্ট করেনি, এখন বিজেপির রাজনৈতিক ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে। এবার বাকিটা নির্মল ঘোষ বা তার আইনজীবীরা বলবেন, কিছু আমি এর মধ্যে বলবো। কুণাল ঘোষের বক্তব্য আমরা শুনলাম, ঠিক একে একে কিন্তু আমরা মন্তব্য শুনে নেব। এই বিষয়ে কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন নওশাদ সিদ্দিকীও, আইএসএফ বিধায়ক, ঠিক কি বলেছেন তিনি শুনুন। দেখুন, আমরা তো বারবার সোচ্চার হয়েছি। আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে যেভাবে আরজি করের হসপিটালের মধ্যে ডিউটিরত অবস্থায় যেভাবে খুন হতে হয়েছে, সেটাকে আমরা প্রচুর প্রতিবাদ করেছি। ইভেন লাস্ট বাজেট সেশনে হেলথ বাজেটের ওপরও যখন বক্তব্য চলছিল, আমি আমাদের তিলোত্তমার কথা তুলেছি যে, এবং লাস্ট যেদিন কেউ 2 বছর পূর্ণ হলো মৃতবার্ষিকী দিবস, সেই দিনকেও বলেছি ইনসাফ কিন্তু এখনও অধারা। তাই আমি বলবো আপনাদেরকে, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে, এবং সেটাও যে শুধু নির্মল ঘোষ গ্রেপ্তার নয়, যতটুকু জানতে পেরেছিলাম ওই দিন রাত্রে যেখানে খুন হয়েছিল ওই করিডোরে প্রায় 54-55 জন নাকি যাতায়াত করেছিল। তাদেরকেও চিহ্নিত করা হোক, তাদেরকেও খুঁজে বার করা হোক, তারা কেন এসেছিল। সবাইকে হেফাজতে নিতে হবে এরকম কথা আমি বলছি না, কিন্তু কারা ওখানে গিয়েছিল, ইভেন সিসিটিভি মনিটর যে করতেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হোক, সেও অনেক কিছু তথ্য দিতে পারবে। শুধু নির্মল ঘোষকে গ্রেফতার করলে এই কেস ইনসাফ পেয়ে যাবে, আমাদের তিলোত্তমা ইনসাফ পেয়ে যাবে, এটা তো আমি বিশ্বাস করি না। তবে সর্বোপরি যদি ঠিকঠাক তদন্ত হয়, এই তদন্তের এটা শিকড়টা নিশ্চিতভাবে কালীঘাটেও পৌঁছাবে। সেখানেও কি জিজ্ঞাসাবাদ করা হবে না একটু হই হই করানো হবে মিডিয়াতে, তারপরে চুপ হয়ে যেতে হবে, সেটাও কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমি আছি, সন্দেহের মধ্যে আছি। নওশাদ সিদ্দিকের বক্তব্য আমরা শুনে নিলাম। আমরা আবারও রণজয়ের কাছে ফিরে যাব। রণজয়, আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যার প্রতিক্রিয়া হতে চলেছে একেবারে পানিহাটির বিধায়ক তথা অভয়ার মা, তিনি কি জানাচ্ছেন, তার কি প্রতিক্রিয়া? আজকে অভয়ার মা রত্না দেবনাথ তিনি বিধানসভায় যখন এসেছিলেন স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে, সেই সময় রত্না দেবীর সঙ্গে আমি কথা বলেছিলাম, ব্যক্তিগতভাবেই কথা বলেছিলাম যে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে তিনি কি বলতে চান বা কি বলবেন। তিনি ক্যামেরার সামনে তিনি কিছু বলতে চাননি। অভয়ার মা তিনি বলেছেন যে গ্রেফতারি হয়েছে আমি শুনেছি, কিন্তু এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। অর্থাৎ রত্না দেবী সংবাদ মাধ্যমের সামনে এই সময় পর্যন্ত তিনি কোনো রকম মন্তব্য করতে নারাজ। দেখা যাক পরে যদি তিনি কোনো রকম এই বিষয়ে মন্তব্য করবেন কি করবেন না, সেটা দেখা যাবে। সেই সময় তিনি যদি কিছু বলেন, পরে যদি কিছু বলেন, তবে এখনো পর্যন্ত অভয়ার মা রত্না দেবনাথ পানিহাটির বিধায়ক প্রাক্তন বিধায়কের গ্রেপ্তারি প্রসঙ্গে কোনো রকম মন্তব্য করতে নারাজ। একদমই আমাদের নজরে থাকবে তার মন্তব্য ঠিক কি উঠে আসে পরবর্তীতে। তুমি সঙ্গে থাকো। এবং কলকাতার বুক থেকেই যে আরো একটি খবর উঠে আসছে, আমরা সেই দিকে নজর রাখবো, যেখানে একেবারে অভয়ার কাণ্ড তো আমরা সকলে জানি। সেই চিরাচরিত ঘটনায় একেবারে কিন্তু শহর কলকাতায় ফের এক চিকিৎসা কর্মীর রহস্য মৃত্যু হয়েছে, যেখানে আরজিকর কাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তি দিন কয়েকের মধ্যে এবার চর্চায় এনআরএস হাসপাতাল। কেননা সেখানে বৃহস্পতিবার পেশায় নার্স যার নাম রূপালী বর্মন, তার দেহ উদ্ধার হয়েছে হাসপাতালের শৌচাগারে। এবং 30 বছর বয়সে এই রূপালীর মৃত্যু ঘিরে কিন্তু ইতিমধ্যে রহস্য বাড়ছে। কেননা মাস 3 আগে বিয়ে হয়েছিল পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা রূপালীর। ঠিক কেন এইভাবে তার মৃত্যু, কি রয়েছে তার মৃত্যুর পেছনে কারণ, প্রাথমিক তদন্তে ঠিক কি জানা যাচ্ছে, এই সমস্ত বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তদন্ত চলছে বলেই আমরা জানতে পারছি। এই সংক্রান্ত বিষয়ে আরো জানবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে, বিশেষ সংবাদদাতা রয়েছে রণজয়। যেমনটা আমি বলছিলাম যে 7 দিনের মধ্যে নাকি রিপোর্ট দেবে স্বাস্থ্য দপ্তর, তার মৃত্যুর কারণ নিশ্চিত হবে। ঠিক কি মনে করা হচ্ছে কেন এই ধরনের রহস্য মৃত্যু হলো, তা আবার ঠিক হাসপাতালের ভেতরেই? কিন্তু কলকাতার হাসপাতালে একজন নার্সের মৃত্যু, 30 বছর বয়সী এই নার্সের মৃত্যুতে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল থেকে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। নতুন করে অভয়ার পরে এনআরএস হাসপাতালে একজন নার্সের মৃত্যু, মাত্র 30 বছর বয়স, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা। যদিও সে দমদমে থাকতো, স্বামীর সঙ্গে এসে থাকতো দমদমে, কিন্তু গতকাল রাতেও খুব স্বাভাবিকভাবে সে ডিউটি করছিল এবং রাত্রির বেলা 10:30 নাগাদ
সে টয়লেটে যায় এবং টয়লেট থেকে সে বেশ কিছুক্ষণ সময় পরেও যখন সে বেরোচ্ছে না, তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, তার যারা কলিগ রয়েছেন তারা যান এবং সেখানে কোনো রকম সাড়া শব্দ না পেয়ে তারপরে যারা স্টাফ রয়েছে তাদেরকে খবর দেওয়া হয় এবং পরে শৌচাগারের দরজা ভাঙা হয়, ভেঙে দেখা হয় যে ওই তরুণী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। যদিও কোনো রকম সুইসাইড নোট পাওয়া যায়নি, তার মোবাইল ফোন সেখান থেকে পাওয়া গিয়েছে এবং সেখানে যেটা প্রাথমিকভাবে হাসপাতালের যে তদন্তে উঠে এসেছে যে সে কিছু ওষুধ নিয়ে, কিছু মেডিসিনস নিয়ে সে শৌচালয়ের ভেতরে ঢুকেছিল এবং তার প্রভাবেই সে ইনজেক্ট করেছে এবং তার প্রভাবেই এই মৃত্যু কিনা সেই বিষয়ে নিয়ে একটা ভাবনা চিন্তা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। কিন্তু কোনো রকম সুইসাইড নোট পাওয়া যায়নি, তার মোবাইল ফোন পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী এই বিষয় নিয়ে তিনি বৈঠক করেছেন, তিনি নজর দিয়েছেন, হাসপাতালের সুপার এমএসভিপির সঙ্গে তিনি কথা বলেছেন এবং একটি কমিটিও তৈরি করে দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর তরফে। পুলিশ যেরকম তদন্ত করছে, অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের তরফেও তদন্ত হবে এবং এই কমিটি, যে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, 7 দিনের মধ্যে এই মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে বা কি কারণ থাকতে পারে প্রয়োজনীয় তথ্য কি কারণ রয়েছে তা খোলাসা হবে এবং সেই দিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। রণজয়, তোমাকে ধন্যবাদ আপাতত। বাংলার বুক থেকে আরো একটি বড় খবর উঠে আসছে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর করা বার্তার 24 ঘন্টার মধ্যেই বড় সড় পদক্ষেপ নবান্নের। সাংসদ অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল বাংলা সরকার। নেতাজিকে নিয়ে অপপ্রচার এবং কুৎসা রটানোর অভিযোগ, তাতেই বৃহস্পতিবার নবান্ন থেকে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি ছিল যে বাংলায় নেতাজিকে কোনোভাবেই অপমান নয়, আমরা এখানে এটা কোনোভাবেই বরদাস্ত করব না। নেতাজির ছবি বিকৃত করে অপপ্রচার, সাইবার সেলকে তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। দোষী সাব্যস্ত হলে করা ব্যবস্থা স্পষ্টও করেছিলেন শুভেন্দু অধিকারী। এবং তারপরেই আজ যে বড় খবর, স্বঘোষিত মহারাজ একেবারে তথা রাজ্যের সাংসদ অনন্ত মহারাজকে ইতিমধ্যেই তার কাছ থেকে বঙ্গবিভূষণ কেড়ে নেওয়ার বার্তা দিয়েছে রাজ্য সরকার। এটা ডক্টর মমতা ব্যানার্জিও নাকি কি কি বঙ্গবিভূষণ না রত্নফত্ন কি একটা ছিল, মানে এত লোক প্রাইজ পেতো না গুলিয়ে যেত আর কি, মানে কেমন না গুলিয়ে যাওয়া ব্যাপার আর কি। এটা মানে একটা হাইয়েস্ট অনার রাজ্যের। এখন এটা ডক্টর মমতা ব্যানার্জি আগে বলুন যে উনি তো কি রত্ন না ভূষণ কি করেছিলেন, কেন দিয়েছিলেন, ওনার কি কন্ট্রিবিউশন তো আমি শুনিনি ওনারা কি বলেছেন। তবে আমার হচ্ছে ডক্টর ব্যানার্জি কেন ওনাকে এটা দিয়েছিলেন সেটা আগে ক্লিয়ার করুন। এবার নজর একটু শিলিগুড়ির দিকে, যেখানে শিলিগুড়ির হাসমি চকের নাম কি এবারে পাল্টাতে চলেছে। নতুন কি নাম হতে চলেছে? তিলক বাহাদুর ছেত্রী চক, এমনটাই কিন্তু পূর্বাভাস জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে হাসমি চকের বিভিন্ন জায়গায় নতুন নামের যে পোস্টার তা কিন্তু সেটেও দেওয়া হয়েছে বলে খবর আমরা পাচ্ছি। কে বা কারা এই নতুন নামের পোস্টারটা লাগালো তা নিয়ে কিন্তু এখন দ্বন্দ্ব রয়েছে। গত কয়েকদিন আগেই শিলিগুড়ির এই গুরুত্বপূর্ণ যে সফদর হাসমি চক, তার নামে একটি বোর্ড উপরে ফেলার ঘটনায় রীতিমতো শহর জুড়ে যেই শোরগোল পড়েছিল, তারই প্রতিবাদ জানিয়েছিল শহরের বিশিষ্ট এবং প্রবীণ মানুষেরা এবং ব্যস্ততম একেবারে গুরুত্বপূর্ণ শিলিগুড়ির এই হাসমি চক। কিন্তু সেই সঙ্গে আবারও নতুন করে এই জল্পনা উস্কে দিয়েছে এই পোস্টার। দেখানো হচ্ছে সেই ছবি যেখানে সফদর হাসমি চকের যে পোস্টার বা ব্যানার লাগানো, সেই নেম প্লেটে একেবারে কিন্তু পোস্টার সেটে দেওয়া হয়েছে। কে বা কারা এই পোস্টার সেটেছে সেই বিষয়ে এখন প্রশ্ন উঠছে। ছবি দেখানো হচ্ছে যেখানে সফদর হাসমি চক, যা শিলিগুড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড়, এবং এই মোড়ের মাধ্যমেই কিন্তু একেবারে সমগ্র শিলিগুড়ি একেবারে কানেক্টেড থাকে। এক পাশে কার্যত সেবক রোড চলে যায়, অন্য পাশে চলে যায় হিলকার্ট রোড, এবং মধ্যবর্তী এই সফদর হাসমি চকের নামের জায়গায় অন্য নাম হতে চলেছে, এমনটাই কিন্তু পোস্টার সেটে দেওয়া হয়েছে। এবং কে বা কারা এই পোস্টার লাগালো সেই নিয়েই শহর জুড়ে এখন তীব্র প্রশ্ন উঠছে। আমরা জানবো ঠিক কি হয়েছে ঘটনা এবং কারা এই পোস্টার লাগিয়েছে। আমাদের সঙ্গে রয়েছে জয়দীপ। জয়দীপ, দেখো এই মুহূর্তে আমি শিলিগুড়ির সফদর হাসমি চকে রয়েছি এবং তোমাকে একবার দেখাতে চাইবো প্রথমেই যে সফদর হাসমি চকের নামে যে বোর্ড, সেই বোর্ডের ওপরে তিলক বাহাদুর ছেত্রী চক বলে এই পোস্টার
শহরে যেখানে যেখানে এই হাসমি চকের যেখানে যেখানে এই বোর্ডগুলি লাগানো রয়েছে তার ঠিক পাশে তার ওপরে এই ধরনের লাগিয়ে দেওয়া হয়েছে। আমি একবার কবিকে বলবো একটু দেখাতে বলছি ছবিটা, যে এখানে তুমি দেখতে পাবে এখানে দেখো সফদার হাসমি চকের বোর্ড লাগানো রয়েছে, সেই ছবি আমি দেখাচ্ছি। এবং তার উপরে এই ধরনের তিলক বাহাদুর চক বলে নতুন নামকরণ করা হলো বলে এই ধরনের পোস্টার সেটে দেওয়া হয়েছে। দেখো গত কয়েকদিন আগেও এই বোর্ড সরিয়ে দেওয়া নিয়ে শিলিগুড়ি শহর জুড়ে কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছিল, কারণ শিলিগুড়ি শহরের এই অত্যন্ত একদমই ঠিক। গুরুত্বপূর্ণ কে এই লাগালো জায়গা, পোস্টার, কি সফদার মনে করা হাসমি হচ্ছে? চকের নামে তদন্ত থেকে কিন্তু উঠে আসছে জয়দীপ। দেখো এখনো পর্যন্ত কারা এই পোস্টার লাগালো বা কারা এই নামের উপর এই ধরনের পোস্টার সেটে দিল সে বিষয় নেই এখনো স্পষ্ট। যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে স্থানীয় পুলিশ যারা জানাচ্ছেন এবং স্থানীয় যারা এখানে প্রত্যক্ষ তারা জানাচ্ছেন কিছু যুবক তারা এই ধরনের পোস্টার লাগিয়েছে আজ দুপুরে। যদিও তাদের পরিচয় এখনো স্পষ্ট নয়, কোনো সংগঠন কিনা সেটাও জানা যায়নি। তবে শিলিগুড়ি শহরে যে সফদার হাসমি চকের নাম সেটা কি পাল্টাতে চলেছে, অর্থাৎ তিলকবাল ছেত্রী নামে, সেটাই এখন জল্পনা কিন্তু এই পোস্টারের পর থেকে শুরু হয়েছে। একদমই সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। জয়দীপ, তোমাকে ধন্যবাদ আপাতত। শিলিগুড়ির পর আমরা সরাসরি চলে যাব ত্রিপুরায়, এবং সেখান থেকে যে বড় খবর উঠে আসছে, যেখানে এক এক করে কমছে উড়ান। উদ্বেগে ত্রিপুরা সরকার। আগরতলা বিমানবন্দর থেকে পরিষেবা ফেরানো এবং বিমান ভাড়াজে নিয়ন্ত্রণে কেন্দ্রের হস্তক্ষেপ এবারে চাইলেন মন্ত্রী সুশান্ত। আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে একের পর এক বিমান পরিষেবা কমে যাওয়া, প্রত্যাহার কিংবা বন্ধের সম্ভাবনায় উদ্বেগ প্রকাশ করলো ত্রিপুরা সরকার। যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখা, প্রত্যাহার করা, উড়ান পুনরায় চালু করা এবং যাত্রী চাহিদা অনুযায়ী নতুন পরিষেবা বাড়ানোর দাবিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডুর হস্তক্ষেপ চাইলেন রাজ্যের পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 11ই অগস্ট কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠানো চিঠিতে তিনি কিন্তু বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন। সেখানে সাম্প্রতিক মাসগুলিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, আকাশা এয়ার একাধিক বিমান সংস্থার নাম কিন্তু তিনি উল্লেখ করেছেন যারা পরিষেবা ইতিমধ্যেই কমিয়েছে। এবং একটি বিষয় কিন্তু তিনি উল্লেখ করেছেন, আমি ম্যাপের মাধ্যমে সেই বিষয়টি দেখাচ্ছি আপনাদের। বিমান পরিষেবা যে যে জায়গায় বন্ধ হতে পারে আমি দেখাচ্ছি। ঠিক বিমান পরিষেবা বন্ধ হতে পারে কিন্তু আগরতলা থেকে একেবারে কিন্তু হায়দ্রাবাদ এবং সেই সঙ্গে আরো বেশ কয়েকটি মহানগরের, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এবং সেই সঙ্গে আরো যে বিষয় উঠে আসছে যে বিমান পরিষেবার ক্ষেত্রে কিন্তু ভাড়াও বৃদ্ধি হতে পারে। বিমান পরিষেবার ক্ষেত্রে যেই ইতিমধ্যেই বন্ধ হতে পারে পরিষেবা, সেই ম্যাপের মাধ্যমে আমরা দেখাচ্ছি, যেখানে আগরতলা থেকে ইম্ফল, আগরতলা থেকে আরো বেশ কয়েকটি মহানগরে কিন্তু এভাবেই বিমান পরিষেবা বন্ধ হতে পারে বলে আশঙ্কা। এছাড়াও বিমান পরিষেবায় ভাড়াও বৃদ্ধি হতে পারে। আমরা এই সমস্ত বিষয় আরো জানবো। আমাদের সঙ্গে রয়েছে ভূপাল চক্রবর্তী, আমাদের প্রতিনিধি। ভূপাল, যেই বিষয়টি উঠে আসছে, চিঠিতে কিন্তু একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে, বিভিন্ন জায়গায় একেবারে ভাড়া বৃদ্ধি করা হতে পারে এবং সেই সঙ্গে কিন্তু একেবারে বিমান পরিষেবা বন্ধ হতে চলেছে। কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, উত্তর পূর্বাঞ্চলে গৌহাটির পরে যদি সবচেয়ে ব্যস্ততম কোনো এয়ারপোর্ট থাকে সেটা হচ্ছে এই আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দর। এই মহারাজা বীরবিক্রম বিমানবন্দরকে ব্যবহার করে শুধু আগরতলা বা ত্রিপুরার যাত্রীরাই নয়, বাংলাদেশ থেকে যারা চিকিৎসা বা বিভিন্ন কারণে ভারতে প্রবেশ করে তারাও কিন্তু এই বিমানবন্দর ব্যবহার করেই ভারতের অন্যান্য প্রান্তে যায় চিকিৎসা বা পর্যটনের জন্য। এই অবস্থায় গত কয়েক মাসই দেখা গেছে বেশ কিছু শহর বা রাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। এর মধ্যে আমরা বেশ কয়েক মাসেই আগেই দেখেছি শিলংয়ের সঙ্গে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শোনা যাচ্ছে বাগডোগরার সঙ্গেও বিমান যোগাযোগ সেখানে বন্ধ হয়ে যেতে পারে। হায়দ্রাবাদের কথা আমরা যেমনটা বলছিলাম, পাশাপাশি আকাশা বিমান, যেটার সঙ্গে গৌহাটির সঙ্গে আগরতলার যে যোগাযোগ সেটা কার্যত বিপর্যস্ত হওয়ার পথে। এই অবস্থায় আগামী দিনে কিন্তু এই তালিকায় আরো বেশ কয়েকটা বিমান রয়েছে। তো স্বাভাবিক কারণেই আগরতলার সঙ্গে অন্যান্য রাজ্য, শহর বা রাজধানী, সেই সমস্ত জায়গাগুলির সঙ্গে বিমান যোগাযোগ যদি বন্ধ থাকে তবে শুধু ত্রিপুরা নয়, বলা যেতে পারে গোটা উত্তর পূর্বাঞ্চল বা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে যারা আসেন
তাদের ক্ষেত্রেও কিন্তু সেটা সমস্যার হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি একদিকে যেমন বিমানের সংখ্যা কমছে, তেমনি কিন্তু বিমান ভাড়া বৃদ্ধি পাচ্ছে। যেহেতু বিমান ভাড়া বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষ বিশেষ করে চিকিৎসা বা অন্যান্য কারণে যারা রাজ্যের বাইরে মানে যেতে বাধ্য হচ্ছেন, তাদের উপর কিন্তু চাপ বৃদ্ধি পাচ্ছে। তো এই অবস্থায় রাজ্য সরকারের কাছে, বিশেষ করে রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাছে প্রশ্ন করা হলে তিনি জানান যে বিষয়টি রাজ্য সরকারের আওতায় কিছুই নেই, কারণ যে বিমান সংস্থাগুলি রয়েছে সেগুলো বেসরকারি বিমান সংস্থা, তাদের নিয়ন্ত্রণের প্রশ্নে রাজ্য সরকারের হাতে কোনো কিছু নেই। এখন কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে বিষয়টা, এবং সেখানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কার্যত চাওয়া হয়েছে, যদিও কেন্দ্রীয় সরকারও কতটা হস্তক্ষেপ সরাসরি করতে পারবে তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ বেসরকারি বিমান সংস্থা। এখন দেখার বিষয় কেন্দ্রীয় সরকারের এই ক্ষেত্রে কি ইনিশিয়েটিভ থাকে, এবং সেই ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় ব্যস্ততম এই বিমানবন্দরে একদমই বিমান যাত্রীরা সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পরিমাণে করা বা বিপাকে ভাড়া পড়তে কমানোর চলেছে, ক্ষেত্রে এমনটাই কিন্তু যাত্রীদের সরকারের তরফ কি থেকে আশঙ্কা। ভূপাল, আমরা অবশ্যই কিন্তু এই বিষয়ে পরবর্তীতে নজর রাখবো, ঠিক কি পদক্ষেপ গ্রহণ করা হয় কেন্দ্রের তরফ থেকে। তোমাকে ধন্যবাদ। গুয়াহাটির দিকে যদি নজর রাখি, যেখানে মাদকের বিরুদ্ধে এসটিএফ পুলিশের যে ধারাবাহিক অভিযান, তাতেই উঠে আসছে একের পর এক তথ্য। একের পর এক অভিযানে বাজেয়াপ্ত কয়েক কোটি টাকার মাদক, গ্রেফতার হয়েছে একাধিক পাচারকারী। তাহলে কি মাদক পাচারের করিডোর হিসেবে গুয়াহাটিকে ব্যবহার করছে পাচারকারীরা? এই প্রশ্নই এখন উঠছে। বুধবার রাতে পুলিশের এক বিশেষ অভিযানে জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে একটি ট্রাক থেকে উদ্ধার করা হয় প্রায় ৩৯ কোটি টাকার মাদক দ্রব্য। বাজেয়াপ্ত 10 প্যাকেট হেরোইন, 15 প্যাকেট WY ট্যাবলেট। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আব্দুল কাদির এবং শরীফুল ইসলাম নামে দুজনকে করেছে গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, মণিপুরের ইম্ফল থেকে গুয়াহাটিতে এই বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছিল। এর আগে 1 আগস্টের ভোরে এসটিএফ এবং কামরূপ পুলিশের যৌথ অভিযানে আমিনগাঁও থেকে 12.5 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয় মণিপুরের 3 ব্যক্তিকে। আমরা দেখাচ্ছি ম্যাপের মাধ্যমে, ঠিক রুট দেখাচ্ছি, যেই রুটের মাধ্যমে কিন্তু একেবারে মাদক প্রবেশ করছে গুয়াহাটির বুকে। রয়েছে দুটো রুট, এবং সেই দুটো রুট ধরেই কিন্তু এভাবে একেবারে প্রবেশ করছে মাদক। এবং একটি রুট যেখানে জানা যাচ্ছে যে কোহিমা, ডিমাপুর, গোলাঘাট, তেজপুর হয়ে জালুকবাড়িতে প্রবেশ করছে। অন্য রুটও রয়েছে তুরা, দুধনই, গোয়ালপাড়া, বরপেটা হয়ে আমিনগাঁও ও জালুকবাড়ি পর্যন্ত কিন্তু পৌঁছে যাচ্ছে এই মাদক। চলছে এইভাবেই চোরাচালান, এমনটাই কিন্তু এসটিএফ এর কাছে তথ্য উঠে আসছে, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত বাজেয়াপ্ত কয়েক কোটি টাকার মাদক। এখন ট্ৰাক আমি পাইছো, আৰু ট্ৰাকৰ যি চিক্ৰেট চেম্বাৰ, সেই চেম্বাৰত আমি 15 পেকেট ইয়াবা টেবলেট পাইছো। প্ৰতিটো পেকেটত 10,000কে আছে, আৰু 15 পেকেট পাইছো। টোটেল 1,50,000 ইয়াবা টেবলেটছ, আৰু 10 পেকেট হেৰি ব্ৰাউন মানে ছাছপেক্টেড হিৰ'ইন পাইছো। চ' এইখিনি গোটেই ভেলু হ'ব আপনার প্রায় 13। মহানগর টপ এখন এখানেই শেষ করছে। এরপর দেখুন খবর T20।